আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমরা প্রতিদিন বাংলাদেশে অনেক রোগীকে পাই বা আমরা দেখি রোগী দেখা গেল যে একটা কমন কমপ্লেইন যে স্যার আমার প্রস্রাবে জ্বালা পোড়া হচ্ছে। এই প্রস্রাবে জ্বালা পোড়া হচ্ছে, এই একটা কমপ্লেইন দিয়ে যখন আমি রোগীর হিস্ট্রি দেখতে গিয়ে দেখি যে রোগী একবার না একাধিকবার অ্যান্টিবায়োটিক খেয়েছে। তার কমপ্লেইন হলো যে স্যার আমার এই প্রস্রাবের সমস্যার জন্য আমি যাকেই বলি সেই বলে যে এক কোর্স অ্যান্টিবায়োটিক খান তাহলে সমস্যা ঠিক হয়ে যাবে। কিন্তু অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে দেখা গেল যে সমস্যা যেমন ছিল তেমনই আছে, কমে নাই। এরকম খুব কমনলি পাওয়া যায় বাংলাদেশে। মানে যেহেতু 17 থেকে 20 কোটি মানুষের দেশ, এখানে এই প্রস্রাবের সমস্যা খুব কমন। আরেকটা কারণ হলো বাংলাদেশে বর্তমানে অনেক বেশি গরম পড়ে। গরম পড়ার জন্য মানুষের যেহেতু ডিহাইড্রেশন হয়, ডিহাইড্রেশন হলে বডিতে যে যে পরিমাণ ডিহাইড্রেশন হাইড্রেশন থাকার কথা এরকম থাকে না, ডিহাইড্রেটেড হয়ে যায়। আর মানুষ যখন ডিহাইড্রেটেড হয় তখন ইউরিনটা হয় অনেক কনসেন্ট্রেটেড বা ঘন। আর ঘন ইউরিনের মধ্যে বেশি পরিমাণ থাকে অ্যাসিড, যার ফলে দেখা গেল যে সে প্রস্রাব করতে গেলে তার জ্বালাপোড়া হয়। এই জ্বালাপোড়াটা শুধুমাত্র যে শুধু প্রস্রাবে ইনফেকশনের জন্যই, এটাকে চিন্তা করা বোকামি। অনেক কারণে প্রস্রাবের জ্বালাপোড়া হতে পারে। সিম্পল একটা কারণ বললাম যে কারো যদি অনেক বেশি ডিহাইড্রেশন হয়, কনসেন্ট্রেটেড ইউরিন যখন সে পাস করে তার প্রস্রাবে জ্বালাপোড়া হবেই। 2 নম্বর কারণ হলো যে দেখা গেল যে মানুষের এমন কিছু কন্ডিশন আছে যেই কন্ডিশনগুলো প্রস্রাবের রাস্তায় বার্নিং হয়। এটাকে যেমন ধরেন ইউরেথ্রাইটিস বলে একটা শব্দ আছে, বার্নিং ইউরেথ্রাল সিনড্রোম, পেলভিক পেইন সিনড্রোম, অথবা দেখা গেলে অ্যাব্যাকটেরিয়াল প্রোস্টাটাইটিস। এরকম বেশ কিছু কন্ডিশন আছে যে কন্ডিশনে আসলে কোনো ইনফেকশন না, কিন্তু প্রস্রাবের রাস্তায় জ্বালাপোড়া হয়। আবার প্রস্রাবের থলির মধ্যে এমন কিছু কন্ডিশন আছে যেমন ধরেন ইন্টারস্টিশিয়াল সিস্টাইটিস। তারপরে আবার অনেক সময় প্রস্রাব ঘন ঘন হয়, ওভার অ্যাক্টিভ ব্লাডার। এই কন্ডিশনগুলো কিন্তু কোনোটাই ইনফেকশন না। কিন্তু এই ইনফেকশন না হলেও তার যে সিমটমগুলো হয়, সিমটমগুলো দেখলে আপনার কাছে মনে হবে এটা মনে হয় ইউরিন ইনফেকশনের সিমটম, যে তার ঘন ঘন প্রস্রাব হচ্ছে অথবা প্রস্রাবের জ্বালা পোড়া হচ্ছে। অনেক সময় দেখা গেল যে প্রস্রাবের রাস্তায় ছোট ছোট টাইনি স্টোন হয়, এই প্রস্রাবের থলিতে স্টোন হয়। স্টোনের কারণে প্রস্রাবের জ্বালা পোড়া হতে পারে, কিন্তু স্টোন কিন্তু সবসময় ইনফেকশন করে না, যে যার ফলে তার অ্যান্টিবায়োটিক খেতে হবে। এখন এই যে যে বারবার সে অ্যান্টিবায়োটিক খাচ্ছে, এতে কি হচ্ছে যে শরীরের মধ্যে তার প্রস্রাবের রাস্তায় কোনো ব্যাকটেরিয়া নাই, কিন্তু আপনি তাকে অস্ত্র মেরে দিলেন। এই অস্ত্রটা তো ভিন্ন জায়গায় গিয়ে লাগবে। আর অ্যান্টিবায়োটিকের মূল সমস্যা হলো যে অ্যান্টিবায়োটিক আপনি প্রথমবার খাবেন, যদি সেখানে মানে শত্রু থাকে, শত্রুকে সে আক্রমণ করে মেরে ফেলতে পারবে, কিন্তু যেখানে শত্রুই নাই সেখানে সে গিয়ে কি করবে, ফাঁকা জায়গায় পড়ে থাকবে, যার ফলে এই অ্যান্টিবায়োটিকটা পরবর্তীতে আবার যখন খাবেন তখন আর এটা কাজ করবে না। এই কারণে অ্যান্টিবায়োটিক খাওয়ার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই সতর্কতা অবলম্বন করা খুব জরুরি। বাংলাদেশে আরেকটা গ্রুপ মানুষ আছে যারা মানে অ্যান্টিবায়োটিক খায়, প্রস্রাবের সমস্যার কথা চিন্তা করে। সেটা হলো যে একটা ইউরিন টেস্ট করেছে, ইউরিন টেস্ট করার পরে ইউরিনের মধ্যে দেখা গেল যে 5 সেল নামে একটা জিনিস আছে। এই 5 সেলের মাত্রা যখন দেখা গেল যে 5 বা তার চেয়ে বেশি আসে, এই 5 বা তার থেকে বেশি যখন আসে তখনই তারা ধরে নেয় যে মনে হয় তার ইনফেকশন আছে। ইনফেকশন আছে মনে করলেই তাকে অ্যান্টিবায়োটিক দিয়ে দেয়। এটা কিন্তু আসলে কোনো যৌক্তিকতা নাই। একটা মানুষের ইউরিন ইনফেকশন আছে কিনা সেটা বোঝার টেস্ট কিন্তু ইউরিন আর্মি, রুটিন অ্যান্ড মাইক্রোস্কোপিক এক্সামিনেশন না। আপনার কনফার্ম টেস্ট ইউরিন ইনফেকশন আছে কিনা সেটা টেস্টের নাম হলো ইউরিন কালচার অ্যান্ড সেন্সিটিভিটি। আপনি ইউরিন কালচার করে যদি কোনো ব্যাকটেরিয়া পাওয়া যায়, তার সেন্সিটিভিটি করে দেখা হবে যে কোন অ্যান্টিবায়োটিক তার এগেনস্টে কাজ করে, সেই অনুযায়ী সে অ্যান্টিবায়োটিক খেতে পারে। কিন্তু কেউ শুধুমাত্র ইউরিন আরএমই বা রুটিন মাইক্রোস্কোপিক এক্সামিনেশন করে সেখানে 5 সেল পাওয়া গেল, তার মানে তার অ্যান্টিবায়োটিক খেতে হবে, এটা সম্পূর্ণ ভুল কথা। আপনি 100 জনের মধ্যে যদি আপনি দেখা গেল যে তার 5 সেল বেশি পান, তার যদি ইউরিন কালচার করেন তার মধ্যে হয়তো 2 জনের মধ্যে শুধুমাত্র ইনফেকশন পাওয়া যেতে পারে, বাকি 98 জনেরই ইনফেকশন নাই। কিন্তু বাংলাদেশে কি হয়, বাকি 98 জনও ওই 2 জনের সাথে অ্যান্টিবায়োটিক খেয়ে ফেলে, যে এটার কোনো দরকার নেই। তাহলে আপনাকে কি করতে হবে, যদি আপনার ইউরিন ইনফেকশনের সিমটম মনে হয় যে হ্যাঁ আমার প্রস্রাবের জ্বালা পোড়া হচ্ছে, আপনার ঘন ঘন প্রস্রাব হচ্ছে, তলপেট ফুল হয়ে গেলে ব্যথা হচ্ছে, এইসব সিমটমগুলো যেগুলো ইউরিন ইনফেকশনের সিমটম, আপনারা যদি মনে হয় যে হ্যাঁ আমার ইনফেকশন মনে হচ্ছে, আমার অ্যান্টিবায়োটিক খাওয়া দরকার, অবশ্যই আপনি ইউরিন কালচার করবেন। কালচার করে আপনার যদি মনে হয় সেখানে ইনফেকশন আছে, দেন ইউ গো ফর দ্য ট্রিটমেন্ট। আর আপনি যদি ধরেন এলোমেলোভাবে যদি অ্যান্টিবায়োটিক খেয়ে ফেলেন, বাংলাদেশের ক্ষেত্রে যেই জিনিসটা ইউরিন ইনফেকশনের বর্তমানে সবচেয়ে বড় সমস্যা, সেটা হলো যে মানুষ যেহেতু এই যে না বুঝেই আগে অ্যান্টিবায়োটিক খেয়ে ফেলে, এই কারণে কমন অ্যান্টিবায়োটিক গ্রুপগুলো সব রেজিস্ট্যান্ট হয়ে গেছে।
এগুলো কোনোটাই শরীরে কাজ করে না। শরীরে কাজ করে না মানে কি, যে আপনি অ্যান্টিবায়োটিক খেলেন, যেহেতু ইনফেকশন নাই তার কোনো প্রভাব আপনার শরীরে উপকারও করতে পারবে না। আর পরবর্তীতে যে ক্ষতিটা করবে, যে এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সটা আরও রেজিস্ট্যান্সকে ইনভাইট করবে। এই ইনভাইট করার পরবর্তী সাইড ইফেক্ট হলো যে দেখা গেল যে ধরেন আমরা তো এখানে সিঙ্গাপুরে অনেক বাংলাদেশি রোগী দেখি, তাদের ইউরিন কালচারের রিপোর্ট দেখলে সবাই মাথায় হাত দিয়ে ওঠে, যে দেখা গেল 10টা 15টা মানে ইনফেকশনের এগেনস্টে কালচার করছে, দেখা গেল সবগুলা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। অথচ আপনি যদি ধরেন সিঙ্গাপুরের রোগীদেরকে দেখেন, দেখা গেল যে এখানে কিন্তু অ্যান্টিবায়োটিক তো অ্যাভেলেবল নাই, মানে ডক্টর প্রেসক্রিপশন করলেও তারা প্রুফ দেখবে যে তার ইনফেকশন আদৌ আছে কিনা, তারপরে অ্যান্টিবায়োটিক দিবে। এবং সেই অ্যান্টিবায়োটিক কিনতে গেলেও দেখা গেল যে অনেক খবর আছে এখানে, মানে উড়াধুরা টাইপের। বাংলাদেশে দেখা গেল যে 3rd জেনারেশন 4th জেনারেশন এরকম অ্যান্টিবায়োটিক কোথাও পাওয়া যায় না। এখানে ধরেন সবচেয়ে ওল্ড অ্যান্টিবায়োটিক অ্যামক্সিসিলিন, এখনও মানুষে কিন্তু এখানে অ্যামক্সিসিলিনই খায়। এই যে আমাদের যে সেফুরোক্সিম, তারপরে সেফিক্সিম, এইসব অ্যান্টিবায়োটিক এখানে তেমন কোনো, বিশেষ করে আমার ইউরোলজিতে আমি কাউকে ইউজই করতে দেখি না। এখানে ইউরিন ইনফেকশনের জন্য সবচেয়ে পুরানো যেসব অ্যান্টিবায়োটিকগুলো ছিল, যেটা আজকে থেকে 20-30 বছর আগে ইউজ করতে বন্ধ করে দিয়েছিল, সেই নাইট্রোফুরানটোইন, কোট্রাইমক্সাজল, যেগুলোর দাম 1 টাকা 2 টাকা করে, সেইগুলো ভালো কাজ করে। এই যে 100 টাকা 50 টাকা করে যে সেফুরোক্সিম যা সেফটিবিউটেন 125 টাকা করে, এইসব অ্যান্টিবায়োটিক এখানে ইউজও করে না, কোনো দরকারও হয় না। আপনি যদি অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক আপনার শরীরে প্রবেশ না করান, প্রয়োজনের সময় অ্যান্টিবায়োটিক আপনার সাথে বিটলামি করবে না, তখন দেখা গেল যে আপনার জন্য যে প্রয়োজনীয়টা এটাই কাজ করবে। আর আপনি যদি অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক বেশি খেয়ে ফেলেন, প্রয়োজনের সময় আপনার সাথে কেউ থাকবে না বা কোনোটাই কাজ করবে না, তখন আপনি বিপদে পড়ে যাবেন। এই কারণে আপনাদের প্রতি আমার অনুরোধ হলো যে শুধুমাত্র প্রস্রাবে জ্বালা পোড়া মানেই ইনফেকশন না, সেই জন্য অ্যান্টিবায়োটিক খাবেন না। অথবা ইউরিন আরএমই টেস্ট করে যে আপনি 5 সেল বেশি পেলেন, সেই কারণেই আপনি অ্যান্টিবায়োটিক খাবেন না। এই দুইটা জায়গা থেকে যদি ফিরে আসতে পারেন, বাংলাদেশের কোটি কোটি মানুষ অ্যান্টিবায়োটিকের হাত থেকে বাঁচতে পারবেন। আপনারা একটা জিনিস মনে রাখবেন, যে অ্যান্টিবায়োটিক আবিষ্কার হয়েছে এখনও 100 বছর হয় নাই, হয়তো আর 2-3 বছর পরে 100 বছর হবে। আলেকজান্ডার ফ্লেমিং আজকে থেকে, মানে স্কটল্যান্ডের একজন সায়েন্টিস্ট, সে প্রথম যখন এই পেনিসিলিন আবিষ্কার করে, সেখান থেকে অ্যান্টিবায়োটিকের যাত্রা শুরু। এই অ্যান্টিবায়োটিক অনেক লাখো লাখো মানুষের জীবন বাঁচাইছে, কথা সত্যি, কিন্তু এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের জন্যই কিন্তু বর্তমানে আবার লাখো লাখো মানুষ মৃত্যুবরণ করতেছে। দেখা গেল যে তার সামনে শত শত অ্যান্টিবায়োটিক সামনে আছে, তার শরীর কোনোটাই কাজ করতেছে না। এর অন্যতম কারণ হলো নিজে ভুল অ্যান্টিবায়োটিক খেয়েছে, অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক খেয়েছে, এবং অন্যের কাছ থেকে ক্রস রেজিস্ট্যান্স নিজের মধ্যে প্রবেশ করেছে, যার ফলে এখন আর কোনো অ্যান্টিবায়োটিকে কাজ করে না। হয়তো আজকে থেকে 5 বছর 10 বছর পর দেখা যাবে যে মানুষের শরীরে এই অ্যান্টিবায়োটিক বলে যে জিনিসটা আছে সেটা টোটালি মানে মানে ডিলিট হয়ে যেতে হবে, অথবা বাদ চলে যেতে হবে। শিক্ষা মানে আমাদের এই শিক্ষাটা যদি আসে যে অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক খাওয়ার মানে শরীরের জন্য ক্ষতি করে, এই বুঝটা যদি আসে, তাহলে দেখবেন যে আপনার যখন খুবই একান্ত প্রয়োজন হবে অ্যান্টিবায়োটিক, তখন আপনার শরীরের জন্য এটা কাজে দেবে। নয়তো আপনি পরবর্তীতে যখন আপনার প্রয়োজন হবে তখন আপনি সাফারার হবেন। আশা করি সবাই এই বিষয়টা মেনে চলবেন, এবং বিশেষ করে বাংলাদেশে যেহেতু প্রেসক্রিপশন লাগে না, ওষুধ কিনতে গেলে ফার্মেসিতে চাইলেই টাকা দিলে ওষুধ দিয়ে দেয়। সুতরাং আপনি যদি সচেতন হন, তাহলে দেখা যাবে যে আপনি প্রয়োজনের সময় শুধুমাত্র নেবেন। আর যদি দেখেন যে একান্তই আপনার মানে চিকিৎসা দরকার হয়, তাহলে অবশ্যই বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে তারপরে নেবেন। এখানে বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে বাংলাদেশে খুব বেশি ফেলাসি আছে, চিন্তা করে যে ডাক্তার দেখাইয়া যেই কয় টাকা খরচ করব, তার থেকে কম টাকা দিয়ে তো আমি অ্যান্টিবায়োটিকে কিনা খাইতে পারি। এখানেই হলো আমাদের সবচেয়ে বড় গাফিলতিটা। আপনি ডাক্তার দেখাইলেন আপনার ভিজিটের কথা চিন্তা করে, কিন্তু পরবর্তীতে কি হবে? এই যে অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক খেয়ে যখন আপনি কোনোটাই শরীরে কাজ করবে না, যখন লাখ লাখ টাকা খরচ করতে হবে, সেই সময় কিন্তু আপনার এই মানে পরামর্শের জন্য আপনার যা খরচ হইতো তার থেকে 1000 গুণ বেশি হয়ে যাবে। সুতরাং রাইট ওয়েতে যদি আপনি আগান, তাহলে নিজের শরীরকেও প্রোটেক্ট করতে পারবেন, পরবর্তী সময়ের জন্য নিজেকে সেভ করতে পারবেন। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এই ছোট 2টা উপদেশ যদি সবাই মেনে চলতে পারেন, তাহলে দেখা গেল যে বাংলাদেশের মানে কোটি কোটি মানুষ অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক খাওয়ার হাত থেকে বাঁচতে পারবে, এবং পরবর্তীতে তার নিজের জন্য এটা অর্থটাও সঞ্চয় হবে এবং শরীরটাকেও সেফ রাখতে পারবেন। একটা গবেষণায় দেখা গেছে বাংলাদেশে সবচেয়ে সবচেয়ে বেশি মানুষ অ্যান্টিবায়োটিক খায় শুধুমাত্র এই প্রস্রাবের সমস্যার জন্য বা প্রস্রাবের কথা চিন্তা করে। সুতরাং এই বিষয়টার থেকে সবাই সচেতন হবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।